আমরা তো বলি যে রাষ্ট্রপতি কবর জিয়ারতের রাষ্ট্রপতি, ওনার কিচ্ছু করার নেই। সকলের মধ্যে এই সন্দেহটা তৈরি হয়েছে যে এটা কি আসলেই ওনার অপসারণ, পদত্যাগ, না একটা সমঝোতা। রাষ্ট্রপতি এই যে বিগত দিনে বা নিকট অতীতে এগুলো হয়েছে আসলেই যিনি যারা ক্ষমতায় থাকবে তাদের কথার বাইরে কিছু করবেন না, খালি ইয়েস নো ভেরি গুড টাইপের কাজটাই করবেন। কালকে থেকেই এই আলোচনাগুলো হচ্ছে যে এটা কি সমঝোতা নাকি আসলেই অসুস্থতা। অসুস্থ তো তিনি আছেন, উনি বিদেশে চিকিৎসা নিয়েছেন এবং পদত্যাগপত্রে বা কেউ সাধারণত নিজের এত ব্যাখ্যা দেন না অসুস্থতার, উনি কিন্তু একদম স্পেসিফিক ওনার অসুস্থতার কথা উল্লেখ করে পদত্যাগপত্র লিখেছেন। এটা নিয়েও অনেকে সন্দেহ পোষণ করছেন যে কেন উনি এত ব্যাখ্যা ওনার পদত্যাগপত্রে দিলেন। সাধারণত আমরা দেখি কেউ অসুস্থতাবশত এমনি পদত্যাগপত্র দিয়ে দেন। তো এখানে প্রশ্ন হচ্ছে যে ওনার যে বয়স, সেই বয়সে শেখ হাসিনার মানে পলায়নের পরে যে একটা প্রেশার তৈরি হয়েছিল, সেই প্রেশারের মধ্যে একটা বড় প্রেশার এসেছিল যখন উনার বরাত দিয়ে মানব জমিন পত্রিকায় একটা নিউজ হয়েছে যে উনি বলেছেন যে শেখ হাসিনার নিয়োগ মানে পদত্যাগের পত্রটা উনি পান নাই। তো এর আগে কিন্তু উনি বলেছেন যে শেখ হাসিনার পদত্যাগপত্র উনি পেয়েছেন। এই যে উনি দুই ধরনের কথা বললেন এবং একটা কনফিউশন তৈরি করলেন, এই প্রেক্ষিতে এটা নিয়ে কিন্তু তখন একটা বিরাট অসন্তোষ এবং আন্দোলন তৈরি হয়েছিল। এবং এই আন্দোলনের প্রেক্ষিতে তৎকালীন সময়ে আইন উপদেষ্টা যিনি ছিলেন আসিফ নজরুল সাহেব, উনি কিন্তু বলেছিলেন যে রাষ্ট্রপতি তার নৈতিক মানে ভিত্তি হারিয়েছেন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করার ক্ষেত্রে। এবং তখন সরকারের পক্ষ থেকেও ওনাকে এই বিষয়টা জানানো হয়েছিল, আমি যতটুকু জানি। এবং এরপর ওনাকে সেখান থেকে সরানোর জন্য, ওনার পদত্যাগের জন্য আন্দোলন হয়েছে, দাবি উঠেছে, তারপরে নানা রকম পরিস্থিতি তৈরি হয়েছে। তো তখনও কিন্তু তিনি পদত্যাগ করেন নাই, ঠিক আছে। সুতরাং এখন এসে উনি যখন অসুস্থতাকে কেন্দ্র করে পদত্যাগ করছেন এবং আমরা যখন নানা কথা শুনছি, তখন সকলের মধ্যে এই সন্দেহটা তৈরি হয়েছে যে এটা কি আসলেই ওনার অপসারণ, পদত্যাগ, না একটা সমঝোতা। যে এই যে রাষ্ট্রপতিকে যদি আমরা অপছন্দই করি, অবৈধই বলি, ফ্যাসিবাদের বা মাফিয়া সরকারের অংশ বলি, তাহলে এটার অধীনে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল তারা শপথ নিয়েছিল কেন? আপনি তো জানেন যে এটা একটা অনিবার্য পরিস্থিতি তৈরি হয়েছিল। আমাদের ওই সময়কার সময়ে আমরা সকলেই ঐক্যমত্য পোষণ করেই এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল। তখন কিন্তু কেউ প্রতিবাদ করেন নাই যে শেখ হাসিনার পদত্যাগের পরে বা ওনার চলে যাওয়ার পরে উনি শুধু একাই যান নাই, ওনার কিন্তু সুপ্রিম কোর্টের বিচার, যেমন আমি আপনাকে বলি যে সুপ্রিম কোর্টের যে অ্যাপিলেট ডিভিশন, যারা আপনার 106-এর উপরে মতামত দিয়েছেন, তারাও তো কিন্তু মতামত দিয়ে চলে গেছেন বা তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তো এখন ওই একই প্রশ্ন তো আসতে পারে যে ওনাদের মতামত তাহলে আমরা কেন নিলাম? ওনারা যদি খারাপ লোক হন, ওনাদেরকে যদি চলে যেতে হয়, তাহলে ওনাদের মতামত কেন নিলাম? রাষ্ট্রপতির ক্ষেত্রে এই যুক্তিটা প্রযোজ্য। রাষ্ট্রপতি তখন একটা প্রতিষ্ঠান আকারে তার কাছ থেকে শপথ নেওয়া হয়েছিল, নাইলে আরেকটা উপায় ছিল, সেটা হচ্ছে শহীদ মিনারে বা সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে একটা বিপ্লবী সরকারের শপথ নেওয়া। যেহেতু বিপ্লবী কোনো সরকার গঠন হয় নাই, সেরকম পরিস্থিতি ছিল না, ফলে সাংবিধানিক পদ্ধতিতে শপথটা নেওয়া হয়েছে। এটা সত্য যে আমাদের ওই সময়টা আধা সাংবিধানিক আধা অসাংবিধানিক নানা প্র্যাকটিস আমাদেরকে করতে হয়েছে। আমি আপনাকে দুইটা উদাহরণ দেই। দেখেন, রাষ্ট্রপতি প্রথম যে কাজটা করেছেন, তখন প্রথম কাজটা করেছেন উনি খালেদা জিয়ার মুক্তির ব্যবস্থা করেছেন। খালেদা জিয়ার মুক্তির ব্যবস্থা কিন্তু সাংবিধানিকভাবে উনি করতে পারেন না, কারণ ওনাকে তখন প্রধানমন্ত্রীর মতামত নিতে হয় বা পরামর্শ দিতে হয়। প্রধানমন্ত্রী তখন নাই, তাহলে উনি কিসের ভিত্তিতে নিয়েছেন? তখন সকল রাজনৈতিক দল একজোট হয়ে দাবিটা জানিয়েছিল যে আমাদের প্রথম দাবি হচ্ছে বেগম খালেদা জিয়াকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওনাকে মুক্তি দিতে হবে। তাহলে উনি তো সংবিধানকে পাশ কাটিয়ে জনমতের প্রতি ভিত্তি করে, জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে কাজটা করেছেন। সেকেন্ড যে কাজটা করেছেন, উনি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছেন। বিএনপির একজন নেতাকে উনি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছেন। দেখেন, বিএনপির একজন নেতাকে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়ার পরও তখন কিন্তু কোনো প্রতিবাদ হয় নাই, কেউ বলে নাই যে রাষ্ট্রপতি এটা সাংবিধানিকভাবে দিয়েছেন কি দেন না, কারণ এটাতে ঐকমত্য ছিল। কিন্তু রাষ্ট্রপতি যখন ওই রকম একটা কনফিউশনেরই কথা বলেছেন এবং একটা বিতর্ক তৈরি করার চেষ্টা করেছেন, এই জায়গাটায় রাষ্ট্রপতি সত্যিকার অর্থে একটা সংকট তৈরি করেছিলেন। রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়া হচ্ছে ঠিক, কিন্তু রাষ্ট্রপতি নিজেও বলেছেন যে আমাকে বিভিন্ন রিচুয়ালস পালন করতে দেওয়া হয় নাই, আমার ছবি নামিয়ে ফেলা হয়েছে। অর্থাৎ রাষ্ট্রপতিকে মানে
একটা 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 বাধ্যবাধকতার কারণে যতটুকু করা যায় ততটুকু করা হয়েছে। এর বাকি ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতির প্রতি একটা অশ্রদ্ধা, তার প্রতি, তার কার্যক্রমের প্রতি একটা একটা নেগেটিভ অ্যাটিটিউড সকলের মধ্যে ছিল। তিনি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন, সাংবিধানিক পদ, সেই ব্যাপারে সবই ঠিকই আছে, কিন্তু আমাদের দেশের বাস্তবতা, আপনি ওই যে 18 জন রাষ্ট্রপতির হিসাব তো দিলেন অস্থায়ী সহ, আপনি অঙ্কগুলো মিলালে দেখবেন এই বাস্তবতা তৈরি হয় নাই। একটু প্রসঙ্গক্রমে বলি আপনার এইটার সাথে মিলিয়ে, এইটা রাষ্ট্রপতি যেহেতু এই ধরনের জায়গাটা হয়নি বলে, ধরেন অনেক দিন ধরে একটা আলোচনা হচ্ছিল যে আমাদের এইখানে সংসদীয় গণতন্ত্র, অফকোর্স সংসদীয় হবে ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু, কিন্তু যেহেতু রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান ওই পদটা আছে, সেইখানেও কিছু ভারসাম্য আনা যায় কিনা, এবং সেটা কিন্তু এবারও ওই যে ঐক্যমত্যের কথা বলছেন তাতেও এই আলোচনাটা গুরুত্ব দিয়ে হয়েছে, এবং অধিকাংশই কিছু কি বলবো যে ভারসাম্য আনতে হবে সে ব্যাপারে কিন্তু একমত। হয়তো কি কি সে ব্যাপারে দ্বিমত ছিল সে আলোচনা আমি করছি না, আমি কথাটা এই জন্য বললাম, তাহলে দেখা যাচ্ছে যে রাষ্ট্রপতি এই যে বিগত দিনে বা নিকট অতীতে এগুলো হয়েছে আসলেই যিনি যারা ক্ষমতায় থাকবে তাদের কথার বাইরে কিছু করবেন না, খালি ইয়েস নো ভেরি গুড টাইপের কাজটাই করবেন। সুতরাং সেই কারণেই তিনিও মানে কি তাদের বলবো, কথা বাইরে কিছু করবে না, সেটা তো আসলে সেই সরকার দলীয় যারা তাদেরকে নিয়োগ করেন তাদের কারণেই হয়, মানে সেই যে যখন অবশ্যই। যারা সরকারে থাকে আমি তারাই সেটাই এই বলছি। প্র্যাকটিসটি করেছেন। তাই না, আমি বলছি সেটাই, এবং এইটা আমাদের সংবিধানেও ওইভাবেই বর্ণনা করা আছে। আমি যে শুধু তাই না, আমি বলছি যার জন্যে ওই যে যেটা আপনি বললেন যে ওই বাস্তবতাটা হয়নি, কিন্তু ওই বাস্তবতায় যাওয়া দরকার বলে আমরা মনে করি, যার জন্যে এই আলোচনাগুলো কিন্তু অলরেডি হয়েছে। এবং আমি এই প্রত্যাশা করব একটা পার্লামেন্ট এখন চলমান রয়েছে, তারা নিশ্চয়ই তাদের যে সংবিধান সংশোধন বলি, সংস্কারের কথা বলি, যে আলোচনাগুলো আসছে সেইখানে এই আলোচনাগুলো নিয়ে আসবে। প্রসঙ্গক্রমে আপনি তুললেন বলে বলি। এইবার আসি যে মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব সম্পর্কে যে কথাগুলো আসছে, যে অতীত দিনে তার ভূমিকা এবং অনেক কিছু, এটা আমরা জানি সবাই, এগুলো নতুন করে আলোচনার দরকার নেই, তার বিচার এবং অন্য বিষয়। আমি এ ব্যাপারে বলবো, যেহেতু আমি আইনবিদ না, আমাদের ওই যে 51 অনুচ্ছেদকে বলে দায় মুক্তির কথা, এটা পরিষ্কার বলা আছে। এই ব্যাপারে আমার মনে হয় যে এইখানে আইনের উপরই এটা ছেড়ে দেওয়াই উচিত। সেটাই হচ্ছে সবচেয়ে কি বলে, এর বাইরে কোনো উত্তম পন্থা আমি বলতে চাই না, আমি যে এর বাইরে অন্য কিছু নেই। মানে আইনি এর বাইরে অন্য প্রক্রিয়ায় কিছু পুরো থাকলে জিনিসটা এগিয়ে যায়। এইটা আপনি সোকল্ড মব, সোকল্ড প্রতিহিংসা পরায়ণতা, সোকল্ড অন্য জায়গায় করবেন, এই রাষ্ট্রপতিকে সেইটা বরঞ্চ ঘিরে কিন্তু এটা আমরা ঠিক এরকম না। উনি রাষ্ট্রপতি হবার আগে কি ছিল বা না ছিল, সেখানে যদি কোনো আপনার ফৌজদারি অপরাধ কিংবা আপনার অন্য কোনো ধরনের অপরাধের বিষয় থাকে, দুর্নীতির বিষয় থাকে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু রাষ্ট্রপতি থাকাকালীন যে 51 অনুচ্ছেদ অনুযায়ী যেটা ইমিউনিটির কথা বলা হচ্ছে, সেটা আরেকটা বিষয়। এখন এই প্রসঙ্গটা কেন আসলো হঠাৎ করে নতুন করে? উনি তো রাষ্ট্রপতি ছিলেন আপনার, উনি নিজেও, যে প্রিন্স ভাইজি বলেছেন, উনি তো নিজেও কখনো ভাবেননি। উনি বেশ অনেকবার বলেছিলেন যে উনি যে রাষ্ট্রপতি হবেন, কিংবা আওয়ামী লীগে তো আরও অনেক নেতারা ছিলেন, তাদেরকে বাদ দিয়ে ওনাকে কিন্তু করা হয়েছে এই জন্য যে উনি, দেখা গেছে যে আপনি যে কথাটা একটু তুললেন, যে উনি সব কিছু যেখানে ওনাকে বসানো হোক না কেন, বিচারক হিসেবে বসানো হোক কিংবা আপনার দুদকের কমিশনার হিসেবে বসানো হোক, আমি একবার বলেছিলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন ক্ষমতায় ছিলেন, তারা কিন্তু দলদৃষ্টি সম্পন্ন কোনো কাজ করেন নাই। উনি একসময় বাংলাদেশ ছাত্রলীগের একটা জেলার প্রেসিডেন্ট ছিলেন, মূল দলের তিনি নেতা ছিলেন। তারপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমার জানা মতে উনি মুন্সিগঞ্জের জেলা জজ ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন ক্ষমতায় ছিল 2001 থেকে 2005 সাল পর্যন্ত। উনি আপনার তখন ক্ষমতায় মানে আপনার মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, ঢাকায় জেলা জজ বা জেলা এবং দায়রা জজ হওয়া একটু অন্য ধরনের বাজ বিচার বা বিশ্লেষণের মধ্য থেকে করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলনিরপেক্ষভাবেই কিন্তু আপনার এই কাজগুলো করেছেন, যার কারণে কারো রাজনৈতিক দলীয় পরিচয় ছিল কোনো কালে, সেটাকে বিবেচনায় আনেননি। জুডিশিয়াল যদি কোনো এই থেকে থাকে, সেটা ওভাবেই এসছেন, যার কারণে উনি সেখানে ছিলেন। এখন এই প্রসঙ্গটা আমি কেন আনলাম, সেটা হলো উনি তো রাষ্ট্রপতি হলেন 2023 সালের এপ্রিল মাসে বোধহয় উনি রাষ্ট্রপতি হয়েছিলেন, তাহলে 2028 সালের এপ্রিলে যাবেন। ইন্টারিম গভর্নমেন্ট এসেছেন, হাসিনা পদত্যাগ করে চলে গেছেন, তারপর পরই তো ওনার হি ওয়াজ লায়েবল টু বি ডিসমিসড, যেটাই আমরা বলি না কেন। তারপরে যে কোনো কারণে হোক, সাংবিধানিক শূন্যতা বা জটিলতা তৈরি হবে, নতুন কোনো বিতর্ক যেন তৈরি হতে না পারে, সে কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অনেকগুলো রাজনৈতিক দল কিন্তু দাবিও করেছিলেন ওনার পদত্যাগ।
তারপরে উনি কন্টিনিউ করে গেছেন। উনি পার্লামেন্টে বক্তব্য দিয়েছেন, যে বিষ উনি আগে খেয়েছেন সেই বিষ তিনি উদ্গীরণ করেছেন এই পার্লামেন্টের মধ্যে বসে, আমরা এটাও দেখেছি। তো তাহলে এখন মনে করেন যে এতদিন পরে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার প্রতিষ্ঠিত হয়েছে আজকে প্রায় 5 মাস পরে ওনার এই পদত্যাগ বিষয়টা এসছে, কিংবা তার আগে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, নির্বাচনও তো হয়ে এই গেছে, 5 মাস সবকিছু পরে মিলে- কেন তিনি পদত্যাগ করলেন? না, আমি এখন এই কথাটা বলছি, 5 মাস বিএনপি নিজেদের স্বার্থে এই 5 মাস অপেক্ষা করেছে, রাজনৈতিক না, সমীকরণটা বিএনপি নিজের নিজেদের কাছে স্বার্থে ফিরিয়ে নিতে। করেনি। বিএনপি নিজের স্বার্থে করেনি, রাষ্ট্র এবং জনগণের স্বার্থে করেছে। আপনি যদি বলেন যে বিএনপি নিজের একক স্বার্থে করেছে, তাহলে বিএনপি সেটা অনেক আগেই করতে পারতেন। এবং বৃহৎ একটা রাজনৈতিক দল হিসেবে, স্টেক হোল্ডার হিসেবে বিএনপি ইন্টারিম গভর্নমেন্টের পরে বলতে পারতেন যে আমার এই লোকরে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়া হোক। যেমনটা মঞ্জু ভাই বলেছেন বা প্রিন্স ভাই বলেছেন যে অ্যাটর্নি জেনারেল নিয়োগ হয়েছে, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নেতা, তাই না? সেখানে কেউ দ্বিমত করেননি, তাহলে আমার মনে হয় না রাষ্ট্রপতিতেও বোধহয় খুব একটা বেশি দ্বিমত হতো বলে। কারণ এই দেশে কে যেন বলেছিল যে শিশু এবং আপনার অন্য মানে কেউ নিরপেক্ষ না, তাই না? তো সেই দিক থেকে যদি আপনি ধরেন, তাহলে সেই ধরনের আপনার একটা এই বিএনপি পেতে পারতো। বিএনপি সেটা করেনি। সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার জন্য ওনাকেই কন্টিনিউ করতে দিয়েছেন। কিন্তু যে কথাটা বলেন বিএনপির স্বার্থ না, উনি যদি এখানে বসে থাকেন, উনি বিএনপির কথা ছাড়া কি কিছু করতে পারবেন? আমরা তো বলি যে রাষ্ট্রপতি কবর জিয়ারতের রাষ্ট্রপতি, ওনার কিচ্ছু করার নেই এখন যে অবস্থায় আছে। হ্যাঁ, রাষ্ট্র সংস্কারের 31 দফার কথা বলি, আমরা রিফর্মের কথা বলি, জিয়ারতের রাষ্ট্রপতি এছাড়া ওনার করার কিছু নাই। নাই। আমি একটু জানতে চাই, মানে না, এখন সাংবিধানিক ভাবে নতুন করার করে- কিছু নাই, সাংবিধানিক ভাবে হ্যাঁ, করার নতুন কিছু করে নাই। যিনি রাষ্ট্রপতি হবেন, তিনি এর কনস্পিরেসি বাইরে কি কিছু করতে সংবিধানের পারবেন? মধ্যে নেই। কনস্পিরেসি বিষয়টা সংবিধানের মধ্যে নেই। 2 নাম্বারি, জোচ্চুরি, ছলচাতুরি, ষড়যন্ত্র, এগুলি সংবিধানের মধ্যে নেই। নিশ্চয়ই। এইটা উনি করতে পারেন, কিন্তু সংবিধানের মধ্যে থেকে কোনো কিছু করার ক্ষমতা নেই। জি, আবার আপনি যে কথাটি বলছিলেন যে জুলাই আন্দোলনের সময় গণহত্যায় তার একটা মৌন সম্মতি ছিল, এটি আসলে বিরোধী রাজনৈতিক দল এবং আমি একটা NCP কথা সবাই বলি, ওই যে বলেছে। কবর জিয়ারতের রাষ্ট্রপতি, ওনার কিচ্ছু নেই। এই কিন্তু আবার এক্সিকিউটিভ, এই শুনেন, মৌন আমি সম্মতি- আপনাকে একটা কথা বলি, শুনেন, আমাদের এই যে এক্সিকিউটিভ, লেজিসলেচার এবং জুডিশিয়ারি, প্রত্যেকের যার যার একটা ভূমিকা আছে। এই সমস্ত কিছু সুপিরিয়র রেসপন্সিবিলিটি কার? রাষ্ট্রপতি ওখানে বসেই থাকেন, ওনার তো কিছু করার না। উনি ওই যে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোনো কিছু তো করতেই পারবেন না, তো উনি কি বলবেন? জি। উনি যে একটা কথা বলবেন, আপনি যদি বলেন এটার জন্য ওনাকে দায়ী করবেন, সংবিধানে ওনাকে সেই ক্ষমতা দেয়া হয়নি। উনি বঙ্গভবনের সর্বজোর, আমি যদি কোনোদিন যেতে পারতাম, আমি তাইলে হয়তো বা বর্ষি পাইতাম, ওখানে নাকি বড় বড় পুকুর আছে। আমার খুব শখ মাছ ধরার, এই পর্যন্তই। ওনার এর বাইরে আর কিছু নাই।